আরশি যুগল প্রেম পর্ব ৩। মেঘের মাঝামাঝি শীতের তাণ্ডব শেষ হয়ে ফাল্গুনী রঙে সাজতে প্রস্তুত প্রকৃতি। তবে ঢাকায় গ্রীষ্ম বর্ষা শীত এই ৩ ঋতু ভিন্ন, অন্য কোনো ঋতু বোঝার উপায় নেই। পহেলা ফাল্গুনে বাসন্তী রঙের শাড়ি পরে রাস্তাঘাট পার্ক রেস্টুরেন্টে মেয়েদের বহর না ছুটলে ফাল্গুন মাসের খোঁজটাও ঠিকঠাকভাবে জুটে না সাদাফের। বনানীর ৮তলা অ্যাপার্টমেন্টের ৭তলায় বসে ফাল্গুনের সুবাসটাও খুব একটা পায় না সে। অফিসের এত ঝঞ্ঝালের ভিড়ে ঋতু গোনার সময় আছে নাকি তার। তবুও বর্ষাটাকে বেশ মনে পড়ে। এই বর্ষার এক রাতেই তো ঘটে গেল অদ্ভুত এক ঘটনা। কাজের অবসরে ২-৩ মাস অন্তর হুটহাট সেই রাতটার কথা মনে পড়ে সাদাফের। খানিক বাদে ভুলেও যায়। মাঝে মাঝে নিজের মনে হাসে আর ভাবে, তাও একটা বউ আছে, অন্ধকারে ঢাকা বউ। শীতের সকালে মিষ্টি আমেজ কাটিয়ে কম্বল ঠেলে উঠে বসল সাদাফ। কাচের জানালা ভেদ করে সোনালি রোদ এসে পড়ছে মেঝেতে। চারকোনা আকারের রোদ। রোদের এই চারকোনা রূপের কারণটা ঠিক ধরতে পারল না সাদাব। বিছানা গুছিয়ে ফ্রেশ হয়ে রান্নাঘরের দিকে পা বাড়ালো সে। আর চোখে ডাইনিং রুমের ঘড়িতেও চোখ বুলালো ৭টা ২০। তাড়াহুড়া করে চায়ের পানি গরম দিয়ে ডিমের অমলেট করতে ব্যস্ত হয়ে পড়ল। কড়াইয়ে তেলটা গরম হয়ে আসতেই কোকিলের ডাক কানে এলো। একবার দুবার তিনবার কোকিলের ডাক কানে যেতে দরজার দিকে সতর্ক দৃষ্টি নিক্ষেপ করল সাদাফ। দরজার কলিং বেলের আওয়াজটা শুনে মাঝে মাঝে নিজেই কনফিউজড হয়ে পড়ে সে। অবিকল সত্যকারের কোকিল। দরজা থেকে চোখ ফিরিয়ে দক্ষ হাতে অমলেট করা শেষ করল সে। চুলো নিভিয়ে দরজার দিকে এগোলো। দরজার বাইরে দাঁড়িয়ে ছিল আরাফ। সাদাব দরজা খুলতেই দাঁত কেলিয়ে হাসল সে। সাদাব বিরক্তি নিয়ে সরে দাঁড়ালো। ব্রেকফাস্ট রেডি করতে করতে বলল, কাহিনী কি? এত সকাল সকাল আমার বাসায় হানা দেওয়ার এক্সাক্ট কারণটা কি? আরাব দাঁত বের করে হাসল। হাসার সাথে সাথেই বাম দিকের অসম্ভব তেরাবেকা দাঁতগুলো মুহূর্তের জন্য ঝিলিক দিয়ে উঠল। হাতে একটা পাকা টমেটো তুলে নিয়ে ইনিয়ে বিনিয়ে বলল, অফিস যাবি নাকি দোস্ত? সাদাব স্থির দৃষ্টিতে তাকালো। সাদাব যে ৮:৩০টার মধ্যে অফিসের জন্য বেরিয়ে যায় আরাফ তা জানে। নিশ্চিত এই কথাটা বলতে এত সকাল সকাল আসেনি সে। সাদাফের চাহনি দেখে খানিক হাসার চেষ্টা করল আরাফ, তবে লাভ বিশেষ হলো না। সাদাফকে সে ভালো করে জানে। এভাবে ঘুরিয়ে ফিরিয়ে কথা বলতে গেলেই ক্ষেপে যায় সে। তারপর তার হাতের সেই মায়ের, উফ, পুরাতন স্মৃতি আউড়িয়ে আসল কথা পারল সে। আসলে দোস্ত, আজ সন্ধ্যায় কি তুই ফ্রি? সাদাফ ভ্রু কুঁচকিয়ে বলল, কেন বলতো? না মানে, আম্মু আসছে। সাদাফ ভ্রু কুঁচকিয়ে বলল, তোর মা আসছে তো আমি কি করতাম? আরাব ইতস্ত গলায় বলল, না মানে মেয়ে দেখতে যাব। সাদাব বাঁকা হেসে বলল, বিয়ে করবি নাকি মামু? আরাব লাজুক হাসি দিয়ে বলল, বিয়ের বয়স হইছে না, এখন বিয়ে না করলে তো ঝামেলা। তুমি তো মামা বিয়ের নামটাও মুখে নিও না। তোমারে ফলো করতে গেলে তো নিঘাত চিরকুমার থাকা লাগবো দোস্ত। সাদাব মৃদু হাসল। চেয়ার টেনে বসে চায়ের কাপটা হাতে তুলে নিতে নিতে বলল, বেশ তো, কর বিয়ে। তাড়াহুড়া করে সাদাবের মুখোমুখি বসলো আরাফ। মুখ কালো করে বলল, বিয়ে কর বললেই তো আর বিয়ে হয়ে যায় না। বিয়ে করতে হলে আগে মেয়ে দেখতে হয়, পছন্দ করতে হয়, তারপর না বিয়ে। আমি কিছু জানি না, তুই আমার সাথে মেয়ে দেখতে যাচ্ছিস, ব্যাস। বুঝেছি তো দোস্ত, ফার্স্ট টাইম। মেয়ের সামনে গিয়ে নার্ভাস হয়ে গেলে ঝামেলা না? সাদা ব্রু কুচকে বলল, বাসর ঘরেও তো ফার্স্ট টাইমই যাবি, তখন নার্ভাস লাগবে না? নাকি তখনও সাথে নিবি আমায়? আরাব আমতা আমতা করে বলল, পেঁচাও কেন দোস্ত? তুমি আমার জন্য এটুকু করতে পারবা না? তোর জন্য সারাটা জীবন কত কিছু করছি আমি, আর আজ। সাদাব কপাল কুঁচকে বলল, হইছে, আর সেন্টি খায়ও না মামা। তুমি আমার জন্য বহুত করছো। আমার বিপদে ফেলে নাক ডেকে ঘুমাইছো, তা কি ভুলে গেছি আমি? কেয়ারলেস। আরাপ অসহায় দৃষ্টিতে তাকালো। মুখ ছোট করে বলল, এমন করস কেন? সেদিন অ্যালার্জি ট্যাবলেট খাইছিলাম বলেই না ঘুমিয়ে পড়ছিলাম, নয়তো তোরে বিপদে রেখে কি আমি ঘুমিয়ে পড়তে পারি বল? তাছাড়া সেই ৭-৮ মাস আগের কথা এখন কেন টানছিস বল? সাদাব জবাব দিল না। ব্রেকফাস্ট শেষ করে রুমের দিকে যেতে যেতে বলল, অফিসে কাজের চাপ, ফিরতে ফিরতে 10টা বেজে যাবে। সাদাবের পেছনে হাঁটতে হাঁটতে নাছরবান্দা গলায় বলে উঠল আরাফ, প্লিজ দোস্ত, চল না, একটু ম্যানেজ কর দোস্ত। সাদাব বিরক্ত গলায় বলল, তুই ভালো করেই জানিস মেয়ে দেখা বিষয়টা একদম পছন্দ নয় আমার।
তারপরও জোর করছিস কেন বলতো? আরাব বাচ্চাদের মতো মুখ করে বলল, তোর জন্য তো আর দেখতে যাচ্ছি না, যাচ্ছি তো আমার জন্য। সাদাব অফিসের সাথে গায়ে জড়াতে জড়াতে বলল, পারবো না। আম্মাও তোকে সাথে নিয়ে যেতে বলেছে সাদাব। আম্মা তোকে ছাড়া যাবে না দেখিস। সাদাব তাই বাঁধতে বাঁধতে ছোট নিঃশ্বাস ফেলল। ডান হাতের কবজিতে বড় ডায়ালের ঘড়িটা পড়তে গিয়ে বলল, মেয়েটার বাড়ি কই? কয়টার দিকে যেতে হবে? আরাব স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, বেশ দূরে না তো, এই যে উত্তরা মডেল টাউনের পাশেই বাসা। 7টা নাগাদ গেলেই চলবে। ডিনারের দাওয়াত দিয়েছে ওরা। সাদাব অদ্ভুত চোখে তাকালো, বিস্মিত গলায় বলল, উত্তরা? বনানী থেকে উত্তরা খুব কাছে মনে হচ্ছে তোর। ডাফার একটা। আরাব বোকা হাসি হাসলো। জানালার কাজে ভেদ করে আসা রোদে আবারও ঝিলিক দিয়ে উঠল তার বাঁকা দাঁত। কলিং বেলের প্রচণ্ড শব্দে ঘুম ভেঙে গেল শেফার। ঘুমু ঘুমু চোখটা কয়েকবার পিটপিট করে আবারও উপর হয়ে শুয়ে পড়ল সে। খানিক বাদে আবারও সেই বিরক্তিকর শব্দ। শেফা বিরক্তিতে চোখ মুখ কুঁচকে বিছানায় উঠে বসল। গায়ের টি শার্টটা টেনে ঠিক করে বিছানা থেকে নেমে দাঁড়ালো সে। এলোমেলো চুলগুলোকে হাত খোপা করে দরজায় ফুটো চোখ রাখল। ফুটো থেকে চোখ সরিয়ে তাড়াহুড়া করে দরজা খুলল শেফা। দরজার বাইরে দাঁড়িয়ে আছে 20 থেকে 21 বছরের তরুণী। গায়ে লেমন কালারের টপস আর ব্ল্যাক স্কার্ট। গলায় ঝুলছে বিভিন্ন রঙের সংমিশ্রণে তৈরি পাতলা ওড়না। গায়ে জড়ানো কালো রঙের শাল। মেয়েটাকে দেখেই উত্তেজনায় লাফিয়ে উঠল শেফা। দুহাতে শক্ত করে চেপে ধরে বলল, হোয়াট আ প্রেজেন্ট সারপ্রাইজ সুব্রতা। তুই হঠাৎ? সুব্রতা মৃদু হেসে বলল, উফ আপু, মেরে ফেলবে নাকি, ছাড়ো। শেফা সুব্রতাকে ছেড়ে সরে দাঁড়াতেই ভেতরে ঢুকলো সুব্রতা। কাদের ব্যাগটা সোফায় রাখতে রাখতে বলল, খালামণি কই আপু? শেফা সোফায় পা তুলে আরাম করে বসল। সুব্রতার দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলল, মা তো ছোট ফুপির বাসায় গেছে, দুপুরের দিকেই চলে আসবে। ছোট খালামণি কেমন আছে রে? সুব্রতা গায়ের শালটা খুলে রাখতে রাখতে বলল, সবাই ভালো আছে। আগে বলো ব্রেকফাস্ট কি আছে? প্রচণ্ড ক্ষুধা পেয়েছে আপু, না খেয়েই বেরিয়ে এসেছি বুঝলে, তাড়াতাড়ি খেতে দাও তো। শেফা সন্দিহা চোখে তাকালো, আগ্রহ নিয়ে বলল, না খেয়ে বেরিয়ে এসেছিস মানে? পালিয়ে এসেছিস নাকি? সুব্রতা কঠিন চোখে তাকালো, ভ্রু কুঁচকে বলল, পালাবো কেন? আর পালালে ঢাকার বাইরে না গিয়ে ধানমন্ডি থেকে উত্তরায় কেন আসবো? তাও আবার বড় খালামণির কাছে? পাগল? শেফা হেসে বলল, তোর তো পালিয়ে বেড়ানোর ধাঁচ আছে, তাই বললাম। বিয়ে করবি না বলে এত দৌড়াদৌড়ি কি আছে? এর থেকে একটা ছেলে পছন্দ করে বিয়ে করে ফেললেও তো পারিস। ছোট খালু যেমন মানুষ, তোকে কিচ্ছুই বলে না। সুব্রতা প্রতি উত্তরে নিশ্চুপ বসে রইল। শেফা আরেকটু আরাম করে বসে সামনের দিকে সামান্য ঝুঁকে সে ফিস ফিস করে বলল, সত্যি করে বলতো, তোর কি সত্যিই কোনো বিএফ নেই? মানে রিলেশন টাইপ কিছু? সুব্রতা মুখ বাঁকিয়ে বলল, তুমি একটু বেশি ভাবছো আপু। শেফা হতাশ গলায় বলল, তো বারবার পালাস কেন? বারবার কোথায় আপু? সেই তো 7-8 মাস আগে মামুর সাথে রাগারাগি করে চলে এলাম। তারপর আর কবে পালিয়েছি আমি? এরপর বিয়ের কথা হয়নি বলেই পালাসনি, নয়তো ঠিকই পালাতি। এটা নিয়ে 2-2 বার এ কাণ্ড করেছিস তুই। কি লাভ হলো বলতো? আমি হলে তো নেচে নেচে বিয়ে করে ফেলতাম। সুব্রতা মৃদু হেসে বলল, আম্মুর জন্যই তো এমনটা হয়, বাবা তো চাইছে না বিয়ে দিতে। তাহলে এত বাড়াবাড়ি কেন? তাছাড়া আমার ইচ্ছে পুরো বাংলাদেশ চুষে বেড়ানোর, স্বাধীন চোখে সবটা দেখা। এইসব আবালদের বিয়ে করে 2-3 বছরে 2-3টা বাচ্চা ফুটিয়ে চুলো গুতাতে বলো আমায়? কক্ষনো নয়, নেবার। শেফা হেসে ফেলল। সুব্রতাকে বেশ বোকা মনে হয় তার। এত ভালো ভালো পাত্রকে কেউ এই ঠুনকো কারণে রিজেক্ট করে? শেফা তো কক্ষনো করতো না। কি আছে এই বাংলাদেশে যা দেখার জন্য এত পাগলামো সুব্রতার? প্রকৃতি নামক ভারী শব্দটা বোধগম্য হয় না শেফার। তার কাছে তো বিয়ে, বর, বাচ্চা এই নিয়েই জীবন, সুখী জীবন। এবার একটা মনের মতো ছেলে পেলেই হলো তার, আর কি চাই? সেবার ভাবনার মাঝেই বলে উঠল সুব্রতা, শীতের শেষের দিকেও কি ভীষণ ঠান্ডা পড়েছে দেখেছ আপু? রাস্তায় যা একটু রোদ আছে, ঘরে তো একদম কাঁপাকাঁপি অবস্থা। আচ্ছা, খালামণি হঠাৎ জরুরি তলবে ডেকে পাঠালো কেন বলো তো? সিরিয়াস কিছু? শেফা অবাক হয়ে বলল, মা ডেকে পাঠিয়েছে তোকে? সুব্রত মাথা নেড়ে বলল, কেন, জানো না তুমি? না তো, আমায় তো কিছুই বলেনি। সকাল থেকে তো বাজারপাতি নিয়েই ব্যস্ত ছিল। কাহিনী কি বলতো? সুব্রত হতাশ চোখে তাকালো।
রাত ৮টা। মেঘের শেষেও ঠান্ডাটা যেন কামড়ে ধরেছে শরীরে। যানবাহনে পরিপূর্ণ উত্তরায়ও ঢাকা পড়েছে ঘন কুয়াশায়। ল্যাম্পপোস্টের আলোতে কুয়াশাগুলো ধোঁয়ার মতো কুণ্ডুলি পাকাচ্ছে। কাছাকাছি আসতেই মিলিয়ে যাচ্ছে বাতাসে। এই কুয়াশা চাদর ভেদ করেই মেয়ের বাড়িতে এসে পৌঁছেছে সাদাব ও বাকিরা। গোছানো ডাইনিং রুম, ডান পাশের দেয়ালে বেশ কিছু ফ্যামিলি ফটো। সেই ফটোগুলোতেই চোখ বোলাচ্ছে সাদাব। হালকা নীল টি শার্ট আর কালো ব্লেজারে বেশ স্নিগ্ধ লাগছে তাকে। সাদাফের সামনের সোফাতেই বসে আছেন একজন মধ্যবয়স্ক ভদ্রলোক। নাকের নিচে পুরুষশালী গোঁফ, শক্তপোক্ত শরীর। বয়স 50-এর ঘর পেরুলেও চুল আর গোঁফ পাক ধরেছে মাত্র। চোখে মুখে কাঠিন্য স্পষ্ট। লোকটি ভারী গলায় আরাফের মা আর মামার সাথে আলাপ আলোচনা চালাচ্ছিলেন। এক পর্যায়ে গল্প থামিয়ে সাদাফের দিকে তাকালেন, শান্ত গলায় বললেন, ওনাকে তো চিনলাম না। আরাফের মামা বিগলিত হাসি নিয়ে বললেন, ও আরাফের বন্ধু। অসাধারণ একটা ছেলে। ছাত্র জীবনে বিলিয়ন স্টুডেন্ট ছিল, এখন চাকরিও করছে মাশাল্লাহ। চাকরির 2 বছরের মাথাতেই বনানীতে ফ্ল্যাট কিনে হুলস্থুল কাণ্ড। লোকটি মৃদু হেসে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলেন সাদাফের মুখে। শান্ত গলায় বললেন, নাম কি তোমার বাবা? রাফাত আল সাদাফ। রাফাত আল সাদাফ? বেশ ভালো নাম। বাড়ির সবাই ভালো আছেন? সাদাফ মৃদু হেসে বলল, জি আলহামদুলিল্লাহ ভালো আছে। লিয়াকত সাহেব হাসলেন। হঠাৎ করেই খেয়াল করলেন অচেনা এই ছেলেটাকে বেশ ভালো লাগছে তার। স্বল্পভাষী ছেলেটির নিঃসংকোচ কথাবার্তায় সে কি তেজ! কোনো কৃত্রিম ভঙ্গিমা নেই তার চোখে। কাউকে আকৃষ্ট করার জন্য মিথ্যা হাসিও ঝুলে নেই তার ঠোঁটে। সব যেন খুব সাধারণ এবং সত্য। ডাইনিং রুমের পাশের রুমটিতেই শেফাকে সাজাতে ব্যস্ত ছিল সুব্রতা। শেফাকে নিয়ে বের হওয়ার আগ মুহূর্তেই গভীর কণ্ঠে বলা রাফাত আল সাদাফ নামটা কানে এলো তার। কণ্ঠের ঝংকার আর নামটা কানে যেতেই চমকে উঠল সুব্রতা। কণ্ঠটা অর্ধপরিচিত হলেও নামটা যে তারই। ঠিক এই নামের মানুষটির সাথেই তো। সুব্রতার ভাবনার মাঝেই চাপা গলায় ডেকে উঠলেন শাহিদা বেগম। কি রে সুব্রতা, দাঁড়িয়ে পড়লি কেন? নিয়ে যাও কে? শাহিদা বেগমের কথায় ঘোর কাটল সুব্রতার। ঢোক গিলে শুকনো গলা ভেজানোর বৃথা চেষ্টা করে বলল, তুমি নিয়ে যাও না খালামণি, আমি বরং খাবার রেডি করি প্লিজ। শাহিদা বেগম গরম চোখে তাকালেন। কিছু একটা ভেবে চোখের ইশারায় সম্মতি জানিয়ে শেফাকে নিয়ে বেরিয়ে গেলেন। সাথে সাথেই পর্দা সরিয়ে উকি দিল সুব্রতা। ডান পাশের সোফায় বসে থাকা সাদাফকে চোখে পড়ল তার। সাথে সাথেই কেঁপে উঠল বুক। হালকা নীল টি শার্টের উপর কালো ব্লেজার, ডেনিম ব্লু জিন্স, পায়ে কেস, ফর্সা গালে খোঁচা খোঁচা দাড়ি আর কপালে পড়ে থাকা সিল্ক চুলগুলোতে মাতাল করা সুন্দর লাগছে ছেলেটিকে। প্রথম দিন ট্রেনে দেখে তো এতটা সুন্দর লাগেনি সুব্রতার, তাহলে আজ কেন? আচ্ছা, তবে কি এই ছেলেটাই শেফা আপুকে দেখতে এসেছে? কথাটা ভাবতেই আঁতকে উঠল সুব্রতা। তাহলে কি শেফা তার সতীন হতে চলেছে? এসব অদ্ভুত চিন্তাভাবনার মাঝপথেই ভ্রু কুঁচকাল সুব্রতা। এসব কি ভাবছে সে? শেফার সাথে সাদাফের বিয়ে হলেই বা তার কি আসে যায়? নিজের করা এই প্রশ্নের জবাবে বিড়বিড় করে বলে উঠল সুব্রতা, অবশ্যই আসে যায়। আপুর সাথে ওনার বিয়ে হলে বছরে 100 বার দেখা হবে ওনার সাথে। তখন যদি ব্যাকমেল করে, বাবা মাকে যদি বলে দেয়, অথবা পালিয়ে আসার জন্য চড় লাগায় গালে বা অধিকার চায়। কথাগুলো ভাবতেই গলা শুকিয়ে গেল সুব্রতার। এই ঠান্ডার রাতেও কি ভীষণ গরম লাগছে তার। বুকের গহরে অদ্ভুত এক অনুভূতি হচ্ছে। টেনশনে মাথা ফেটে যাচ্ছে। কি করবে এখন সুব্রতা? সুব্রতার হুট করে কান্না পেয়ে যাচ্ছে। এই গোটা বাংলাদেশে কি দেখতে আসার মতো শুধু শেফা নামক মেয়েটাই ছিল? সুব্রতার বরকে কি সব রেখে তার বোনকেই দেখতে আসতে হলো? নিচের ঠোঁট কামড়ে ধপ করে বিছানায় বসে পড়ল সুব্রতা। জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে হাজারো চিন্তায় কপাল ভাঁজ করল সে। কিছুক্ষণ পর উঠে দাঁড়িয়ে এদিক ওদিক পায়চালি করল। না, কোনো বুদ্ধি আসছে না মাথায়। হঠাৎ করে বেনটা এমন অকেজো হয়ে গেল কেন কে জানে। ডান হাতের উল্টো পিঠ দিয়ে মুখের ঘাম মুছে মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে ফেলল সুব্রতা। যাই হয়ে যাক না কেন, ছেলেটার সামনে যাওয়া চলবে না, কিছুতেই না। সুব্রতার এই প্রতিজ্ঞা বেশিক্ষণ টিকল না। শাহিদা বেগমের গরম চোখের সামনে টিকতে না পেরে বাধ্য হয়েই নাস্তা সাজিয়ে সামনে যেতে হলো তাকে। রান্নাঘরে হাজারো ভাবনা চিন্তায় নিজেকে সামনে রাখলেও
সাদাফের সামনে যেতেই ধুকবুক করে উঠল বুক। সাদাফ আরাফের সাথে খুনসুটিতে ব্যস্ত। সুব্রতাকে ঠিক খেয়াল করেনি সে। সুব্রতা দুরু দুরু বুকে সামনে টেবিলটাতে খাবারগুলো সাজিয়ে রাখতেই বেখেয়ালি দৃষ্টিতে তাকালো সাদাফ। দৃষ্টি ফিরিয়ে অন্যদিকে তাকাতেই ভ্রুদুটো কুঁচকে এলো তার। কি ভেবে আবারও সুব্রতার মুখের দিকে তাকালো। মেয়েটাকে বড্ড চেনা লাগছে তার। কোথাও যেন দেখেছে সে, কিন্তু কোথায়? কথাগুলো ভাবতেই চমকে উঠল সে। বিস্ফোরিত দৃষ্টিতে সুব্রতার নিমজ্জিত চোখ দুটোর দিকে তাকালো। বুকের মাঝে হালকা মৃদু টিপ টিপ শব্দটা ধীরে ধীরে গাঢ় থেকে গাঢ়তর হতে লাগলো। এমন সময় পাশ থেকে প্রশ্ন ছুড়ল মামা, এই মেয়েটাকে লিয়াকত সাহেব? ভারী মিষ্টি দেখতে। লিয়াকত সাহেব মৃদু হেসে বললেন, আমার ছোট শালিকার মেয়ে সুব্রতা। সুব্রতা নামটা কানে যেতেই আটকে রাখা নিঃশ্বাসটা ছেড়ে নড়ে চড়ে বসল সাদাফ। অস্থির চোখে এদিক ওদিক তাকিয়ে মুখ দিয়ে নিঃশ্বাস ছেড়ে আর চোখে সুব্রতার দিকে তাকালো। সুব্রতাও গোপনে তার দিকেই তাকিয়েছিল। সাথে সাথেই চোখাচোখি হয়ে গেল দুজনের। চোখে চোখ পড়তেই দুজনেই চোখ নামিয়ে নিল দ্রুত। অস্বস্তিতে ভারী হয়ে এলো রুমের হাওয়া। দুজনেই জেনে গেল দুজনার পরিচয়। অস্বস্তির বাতাসে ছেদ ঘটিয়ে হাসি মুখে বলে উঠল মামা, ভারী মিষ্টি নাম। ও তো তাহলে আরাফের হবু শালি হলো, কি বলেন লিয়াকত সাহেব? সুব্রতার সাথে সাথেই সাদাফের দিকে তাকালো। তার মানে বিয়েটা সাদাফের নয়। প্রথমে খুশিতে ঝলকে উঠলেও মুহূর্তেই মুখটা কালো হয়ে গেল সুব্রতার। যার সাথে বিয়ে হোক না কেন, বিয়েটা হয়ে গেলে তো বারবারই মুখোমুখি হতে হবে তাদের। এখন কি উপায়? ভয়ে শরীর ঠান্ডা হয়ে আসছে সুব্রতার। 2 সেকেন্ড পরেই ঠান্ডা ছাপিয়ে প্রচণ্ড গরমে অস্থির হয়ে উঠল সুব্রতা। কাপা হাতে চায়ের কাপটা এগিয়ে দিয়েই ভারী নিঃশ্বাস ফেলতে লাগলো সে। মন বলছে, এই বুঝি কিছু হলো, এই বুঝি চিনে ফেললেন, এই বুঝি প্রকাশ করলেন সব। এই ভয়মাখা ক্লান্ত মন নিয়ে শেফার পেছনে সোফায় হাত রেখে মাথা নিচু করে দাঁড়ালো সুব্রতা। সাদাফ হালকা চোখে সুব্রতাকে লক্ষ্য করলেও গভীর মুখে বসে রইল। সুব্রতার আনত মুখের পাশে দিয়ে ছোট ছোট চুলের খেলা করা, চাপা নাক, ভারী পল্লবে ঢাকা চোখ, হলদেটে ফর্সা মুখ আর নাকের পাশে কুচকুচে কালো তিল, সব মিলিয়ে অন্যরকম একটা ভালো লাগা ছেয়ে গেল তার মনে। এর আগে কোনো মেয়েকে এভাবে খেয়াল করেনি সাদাফ। তবে আজ কেন এতটা গুরুত্ব দিচ্ছে সে? ভাগ্যের ফেরে পেয়ে যাওয়া স্ত্রী বলে, নাকি একগোছো হালাল অধিকার বলে? লিয়াকত সাহেবের কথায় সচেতন চোখে চায়ের কাপে চুমুক দিল সাদাফ। লিয়াকত সাহেব মাথা নেড়ে সম্মতি জানিয়ে বললেন, সেই তো। লিয়াকত সাহেবের উত্তরে হালকা হেসে কথা বললেন মামা, লিয়াকত সাহেব, বলছি কি, বিয়েটা আমরা তাড়াতাড়ি সেরে ফেলতে চাই। দুপক্ষেরই যখন পছন্দ, তখন দেরি করার তো কোনো কারণ দেখছি না। লিয়াকত সাহেব খানিক ভেবে বললেন, তা ঠিক, কিন্তু আমার শালিকা শ্বশুরমশাই আর আমার বড় ভাই দুজনেই এবছর হজে যাচ্ছেন। ওনারা দুজনেই আমাদের গার্ডিয়ান বলা চলে। তারা হজ থেকে ফিরে এলেই বিয়েটা সম্পূর্ণ করতে চাচ্ছি। এটা তো ফেব্রুয়ারি মাস, জুলাইয়ের শেষের দিকে ওনারা রওনা দিবেন, সেপ্টেম্বরের দিকে ফিরে আসবেন। তো বিয়ের ডেটটা আমরা 7-8 মাস পরেই ঠিক করলেই হয়তো বেশি ভালো হতো। এটা ওনাদেরই মত। মামা কিছুক্ষণ চুপ থেকে বললেন, আপনাদের সমস্যাটাও বুঝতে পারছি। আসলে কিছুদিন যাবৎ দুলাভাইয়ের শরীরটাও তেমন ভালো যাচ্ছে না। হায়াত মতের কথা তো আর বলা যায় না, কখন কি হয়ে যায়। তাই বলছিলাম আপাতত কাবিনটা করিয়ে রাখলে হয় না? রিসেপশনটা না হয় আপনাদের সুবিধা মতোই করলেন। বড়দের গুরুগম্ভীর কথার মাঝেই শেফাকে নিয়ে সরে গেল সুব্রতা। হাত পা রীতিমতো কাঁপছে তার। সাদাব যখন স্থির দৃষ্টিতে তাকিয়েছিল, সুব্রতার চোখে লজ্জা, ভয় আর অস্বস্তিতে মাটিতে মিশে যেতে ইচ্ছে করছিল তার। কি মহাবিপত্তির দৃষ্টি তার! রুমে ঢুকেই বেড টেবিলের উপর থেকে কাপা হাতে পানির গ্লাসটা তুলে নিল সুব্রতা। এক চুমুকে সবটা শেষ করে গ্লাস হাতেই ধপ করে বসে পড়ল বিছানায়। শেফা তার দিকে অবাক দৃষ্টি নিক্ষেপ করে বলল, কি হয়েছে তোর? দেখতে এসেছে আমায়, আর ভয়ে মরে যাচ্ছিস তুই? কাহিনী কি? সুব্রতা অসহায় দৃষ্টিতে তাকালো। শেফাকে কি করে বোঝাবে তার অস্থিরতা? কিছুক্ষণ মৌন থেকে নিজেকে শান্ত করল সুব্রতা। মৃদু গলায় বলল, তোমার যে বিয়ের ডেট ফিক্সড হয়ে যাচ্ছে আপু, বিয়েটা কি তুমি করছো? শেফা লাজুক হেসে মাথা নাড়ল। সুব্রতা যেন লাফিয়ে উঠল। গ্লাসটা টেবিলে রেখে তাড়াহুড়া করে শেফার সামনে বিছানায় পা তুলে বসল সে। খ্যাপা গলায় বলল, 2 মিনিট দেখেই রাজি হয়ে গেলে আপু? একটুও ভাবলে না? চরিত্র কেমন কে জানে?
আজকাল ছেলেরা কত বাজে হয় ধারণা আছে তোমার? এইসব ছেলেরা 10টার সাথে ডেটিং করে বেড়ায়, রুম ডেট হ্যান ত্যান কত কিছু করে বেড়ায়। আর এই ছেলেটাকে দেখেই তো আজ তো চিট মনে হচ্ছে। দেখতেও তো অনেকটা বলদের মতো। এই বলদকে বিয়ে করবে তুমি? শেফা সরু চোখে তাকালো, স্বাভাবিক গলায় বলল, এখনকার ছেলেরা। এই দুটো শব্দ বলেই তো সব সমস্যার সমাধান করে দিলি রে বোন। দেখ, এখনকার সব ছেলেদের চরিত্র যদি 420 হয়, তাহলে সবার জামাই এমন। এতে আমার একার চাপ নেওয়ার তো কিচ্ছুই নেই। সবাই যদি 10 মাইয়ার বাবুকে বিয়ে করে খুশি খুশি হানিমুনে যেতে পারে, তাহলে আমি একা ভার্জিনিটি খুঁজতে গিয়ে চিরকুমার থাকতে যাব কেন? একটু চালাক হ বুঝলি। বিয়ের পর এমন টাইট দিব না, চরিত্রে 100-এ 100 হয়ে যাবে আমার জামাই। সো নো চাপ। আর বলদ কোথায় দেখলি? দেখতে তো বেশ ভালো, যদিও পাশের ছেলেটা হেব্বি ছিল, একেবারে জোস। কিন্তু প্রবলেম কি জানিস? বেটা খুবই গম্ভীর। আমার বাবা এত গম্ভীর ছেলে ভাল লাগে না। সো আমি রাজি। কথা শেষ করতেই দাঁত বের করে হাসল শেফা। সুব্রতা ব্যর্থতা ঘেরা চোখে তাকালো। বোনকে এত কিছু বোঝানোর পরও যখন বিয়ের খুশিতে নাচছে, সেখানে আর কি বা বলতে পারে সে। রাতের খাবার নিয়ে ব্যস্ত সবাই। আরাফাতের মায়ের জোরাজোরিতে শাহিদা বেগমকেও চেয়ার টেনে বসতে হয়েছে পাশে, যার পরিপ্রেক্ষিতে অনেকটা বাধ্য হয়েই খাবার সার্ভ করতে হচ্ছে শেফাকে। তাকে একটু একটু সাহায্য করছে সুব্রতা। খাবার টেবিলে সাদাবের চোখে না পড়ার মতো জায়গায় বেছেই দাঁড়িয়েছে সুব্রতা। সাদাব থেকে নিজেকে আড়াল করার কত উদ্যোগ তার, কিন্তু নিয়তি নামক বস্তুটি সুব্রতার এই লুকোচুরির খুব একটা প্রশ্রয় দিল না। তার সর্বচেষ্টাকে ব্যর্থ করে দিয়ে হুট করেই গভীর গলায় বলে উঠলেন লিয়াকত সাহেব, সুব্রতা মা, সাদাবকে ভাত দাও, ওর প্লেটটা খালি পড়ে আছে তো। লিয়াকত সাহেবের কথায় চমকে উঠল সুব্রতা। সাদাবও অস্বস্তিতে উসখুস করে উঠল। লিয়াকত সাহেবের তারায় বাধ্য হয়ে সাদাবের পাশে গিয়ে দাঁড়ালো সুব্রতা। কিছুটা ঝুঁকে সাদাবের প্লেটে ভাত দিতে গিয়েই সাদাবের গায়ে হালকা মিষ্টি গন্ধ ধাক্কা দিয়ে গেল নাকে। সুব্রতার শুষ্ক অনুভূতিগুলো হঠাৎই যেন ভরা বর্ষার মাতাল নদীর মতো টলমলে হয়ে উঠল। কাপা হাতে ভাত দিতে গিয়ে কিছু ভাত পড়ে গেল সাদাবের গায়ে। সুব্রতার অস্বস্তি আর কাপা হাত দেখে মৃদু গলায় বলে উঠল সাদাব, ইটস ওকে, আর লাগবে না, আমার হয়ে গেছে। সুব্রতা মাথা হেলিয়ে সরে দাঁড়ালো। শাহিদা বেগম বেশ কয়েকবার সুব্রতাকে দেখে নিয়ে তৃপ্তির হাসি হাসলেন। আজকের আগে সুব্রতাকে এত শান্ত আর ভদ্র হয়ে থাকতে দেখেনি কেউ। শেষ পর্যন্ত তাহলে মেয়েটার বাচ্চা মোটা গেল। খাওয়া দাওয়া শেষ করে 10টার দিকে ফেরার জন্য উদ্যোগ করল তারা। লিয়াকত সাহেবের থেকে বিদায় নেওয়ার ফাঁকে আর চোখে 1-2বার সুব্রতার দিকে তাকালো সাদাব। মেয়েটা যে ভয়ে সিটিয়ে আছে তা বেশ বুঝতে পারছে সাদাব। আচ্ছা, কিসের এত ভয় ওর? ওর কি বিয়ে হয়ে গেছে, নাকি ভালোবাসার কেউ আছে? সেই ভালোবাসার মানুষটিকে আঁকড়ে রাখতেই কি সাদাবকে ভয় পাচ্ছে সুব্রতা? কথাগুলো ভেবে গোপনে দীর্ঘশ্বাস ফেলল সাদাব। সবার থেকে বিদায় নিয়ে সাদাবরা বেরিয়ে যেতেই মনে এক কোণায় বেজে উঠল এক স্পষ্ট সুর, সে আমার বর। মনেই অযাচিত ভাবনা নিজেই চমকে উঠল সুব্রতা। এসব কি ভাবছে সে? বিছানায় উপর হয়ে শুয়ে ফোন স্ক্রল করছিল সুব্রতা। শেফা ড্রেসিং টেবিলের সামনে বসে রাতের শেষ লোশনটা লাগাচ্ছিল গায়ে। এমন সময় দরজা ঠেলে ভেতরে ঢুকল শাহিদা বেগম। বিছানায় বসে আদুরে সুরে ডাকলেন, শেফা, এদিকে আয় মা। শেফা লোশনের কৌটাটা ডাইনিং টেবিলের ওপর রেখে সাদিয়া বেগমের পাশে গিয়ে বসল। শাহিদা বেগম বিগলিত গলায় বললেন, ওরা এখনই কাবিন করতে চায়। তোর বড় চাচা আর বড় দাদুর মতে সামনের শুক্রবার বাদ মাগরিবে কাবিনের ব্যবস্থা করা হচ্ছে। তোর কোনো সমস্যা নেই তো মা? কথাটা কানে যেতেই ধপ করে বসে উঠল সুব্রতা। মনে মনে বলতে লাগলো, নো আপু, সে নো। এই বিয়েটা করিস না মেরি মা। আমাকে এভাবে ফাঁসাস না, প্লিজ প্লিজ। হে আল্লাহ, তোমার এই মাসুম বান্দাটাকে এবারের মতো বাঁচায় দাও। একটু রহম করো। মসজিদে 1000 টাকা দান করমু আল্লাহ, প্লিজ। সুব্রতার এত এত দোয়া এক বালতি পানি ঢেলে দিয়ে শেফা লাজুক হাসল। মেয়ের পজিটিভ সাইন পেয়ে খুশিতে আত্মহারা হয়ে পড়লেন শাহিদা বেগম। কিন্তু সুব্রতা নাক ফুলিয়ে বসে রইল। এই মুহূর্তে শেফার চুলগুলো টেনে ছিঁড়ে ফেলতে ইচ্ছে করছে তার। একবার শেফার হবু বরের কারণে সাদাবের সাথে জড়িয়ে পড়েছে, এখন আবার সেই হাদারামের হবু বউয়ের জন্য ঝামেলায় ফাঁসতে যাচ্ছে। উফ!
সুব্রতার এত এত রাগ কারো চোখে পড়ল না। শাহিদা বেগম মেয়ের গালে আলতো আদর করে বললেন, 3 দিন পরই তো শুক্রবার, পরশু আরাব দেখা করতে চায়। এর আগে তো কথাবার্তা হয়নি তোদের। পরশু দুজন মিলে আলাদা কথা বলার সুযোগ পাবি, যাবি তো মা? শেফা মাথা নিচু করে মৃদু হাসল। শাহিদা বেগম হাতে চাঁদ পেয়েছেন এমন ভাব নিয়ে বেরিয়ে গেলেন। শাহিদা বেগম বেরিয়ে যেতেই খেপা ভাগিনীর মতো শেফার দিকে তাকিয়ে রইল সুব্রতা। এই মেয়েটাকে এই মুহূর্তে খুন করে ফেলতে ইচ্ছে করছে তার। বেয়াদব একটা, বিয়ের জন্য মরে যাচ্ছে। কেন রে? সুব্রতার বরের ফ্রেন্ড ছাড়া বিয়ে করার মতো আর কোনো ছেলে জুটল না তোর কপালে? সুব্রতার এই মুহূর্তে পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করছে, কেঁদে কেটে দুনিয়া ভাসিয়ে দিতে ইচ্ছে করছে। সুব্রতার এই পরিকল্পনাটাকেও ভেঙে দিয়ে বিছানা কাঁপিয়ে তুমুল শব্দে বেজে উঠল মুঠোফোন। সুব্রতা বিরক্তিতা নিয়ে ফোনের দিকে তাকালো। ফোনে মা নামটা দেখে আরও একদম বিরক্ত হলো সে। বিরক্ত নিয়ে ফোনটা রিসিভ করলো। হ্যালো? সুব্রতার মা রাদিবা আহমেদ আগ্রহ নিয়ে বললেন, হ্যাঁ রে সুবি, তোর খালামণি বলল শেফার নাকি বিয়ে ঠিক হয়ে গেছে। হ্যাঁ হয়েছে তো। রাদিবা আহমেদ খুশি হয়ে বললেন, বাহ আলহামদুলিল্লাহ। সুব্রতা চরম বিরক্ত হলো। সে টেনশনে মরে যাচ্ছে আর তার মা খুশিতে নাচানাচি করছে। ব্যাপারটা ঠিক হজম হলো না তার। শক্ত গলায় বলল, আশ্চর্য, এত খুশি হচ্ছ কেন বুঝলাম না। তোমার আনন্দ দেখে মনে হচ্ছে বিয়েটা শেফা আপুর নয়, তোমার ঠিক হয়েছে। এমন কোনো ঘটনা ঘটেনি যার জন্য তোমাকে আনন্দে পাগল হয়ে যেতে হবে মা। রাদিবা আহমেদ অবাক হয়ে বললেন, আমি পাগল হয়ে যাচ্ছি আর শেফার বিয়েতে আমি খুশি হব না? এটা তোর কাছে আনন্দের ব্যাপার মনে হচ্ছে না? সুব্রতা স্পষ্ট কণ্ঠে বলল, না, মনে হচ্ছে না। এবার ফোনটা রাখো তো, আমার বিরক্ত লাগছে মা, অসহ্য। মেয়ের হঠাৎ এমন ব্যবহারে হতবাক হয়ে গেলেন রাদিবা আহমেদ। সুব্রতা কখনো তো এমন অসভ্যের মতো কথা বলে না, তাহলে আজ হঠাৎ কি হলো মেয়েটার? রাদিবা আহমেদ চিন্তিত ভঙ্গিতে ফোন কেটে স্বামীর কাছে দৌড়ালেন। স্বামী শাহিনুজ্জামানকে এই মুহূর্তে ঘটনা খুলে বলতে হবে তার। অতিরিক্ত পড়াশোনায় মেয়েটা পাগল হয়ে গেল কিনা কে জানে।